মাননীয় বিরোধী দলনেতা মহোদয় বিস্তারিত ব্যাখ্যা সহকারে তার বক্তব্যের মাধ্যমে তুলে ধরে বিরোধিতা করেছেন। আমি ওনার সঙ্গে একমত। মাননীয় স্পিকার স্যার, ডেপুটি স্পিকার স্যার, এই বঞ্চনা, অবহেলা এবং পক্ষপাতিত্ব এবং বৈষম্যমূলক আচরণের জন্যই আমরা গ্রেটার ত্রিপুরাল্যান্ড চাচ্ছি। কেননা গ্রেটার ত্রিপুরাল্যান্ড কেন প্রয়োজন সেটার ব্যাখ্যা আমি আমার বক্তব্যে তুলে ধরব। আমি একজন তিপ্রাসা, সেই জন্য তিপ্রাসা এলাকা থেকে আমি নির্বাচিত হয়ে এসেছি। সেই জন্য আমি প্রথমে ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টকে ধরব এবং ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টকে আমি প্রথমে আলোচনায় নিয়ে আসব। ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, টিআরপি এবং পিজিটি অ্যান্ড ট্রাইবেল রিসার্চ, ওইখানে 1080.64% কোটি টাকা এখানে ধরা হয়েছে, মোট বাজেটে 3.91%। কিন্তু আমরা যদি দেখি টিটিএডিসি এলাকা, এই রাজ্যের 68% ভূমি নিয়ে, এলাকা নিয়ে এটা গঠন হয়েছে। ওইখানে 35% মোট জনসংখ্যার বসবাস করছে। সেখানে যদি আমরা দেখি যে এই বছর 2022-23 বাজেট ছিল 619 কোটি টাকা, এই বছর তা বাড়িয়ে 652 কোটি টাকা, অর্থাৎ 2.7% ইনক্রিজ হয়েছে, 33 কোটি টাকা মাত্র। আমি আপনাকে আপনার মাধ্যমে আমি বলতে চাই, এই এত এলাকা জনসংখ্যা যেটা 35% এডিসি এলাকায় বসবাস করছেন, এখানে যদি এই বাজেটের ফিগার যদি আমরা দেখি 27,654 কোটি টাকা আমরা এডিসি এলাকায় 68% এলাকা উন্নয়নের জন্য পেয়েছে মাত্র 652 কোটি টাকা। তার ভিতরে 580 কোটি টাকা সরকারি কর্মচারীর বেতন এবং বিভিন্ন পেনশন দেওয়ার ক্ষেত্রে খরচ হয়ে যায়। 92,000 কোটি টাকায় মাত্র ওই এলাকার উন্নয়নের জন্য টাকা অবশিষ্ট থাকে। সেটা সম্ভব কি না আপনি জানেন, আপনি বলুন। সুতরাং এর জন্য আজকে আমরা কেন গ্রেটার ত্রিপুরাল্যান্ড, কেন সেপারেট স্টেট আমরা চাচ্ছি, সেটা নিশ্চয়ই আপনি অনুভব করতে পারছেন। মাননীয় ডেপুটি স্পিকার স্যার, এই বাজেটে ঘাটতি বাজেট রয়েছে 611 কোটি টাকা। এখানে ঋণ এবং অন্যান্য দেখানো হয়েছে 4,735 কোটি টাকা। এখানে গত 10 জুলাই 2023 দৈনিক সংবাদ পত্রিকায় একটা সামনের দিকে 3 কলমে একটা বড় একটা হেডলাইন দিয়ে একটা খবর বাইর হয়েছে। বলা হয়েছে প্রতি বছর বাজেটের কলের বাড়লেও অনেক কাজ অধরা। এখানে বিস্তারিত দিয়েছে, বাজেট অনেক ফিগার বড় হয়েছে, অনেক উন্নয়নের আশ্বাস দেওয়া হয়েছে, বছরের শেষে তা খুঁজে পাওয়া যায় না। এই সংবাদে লেখা আছে। আমি টিটিএডিসি এলাকার কথাই তুলে ধরব। এখানে টিটিএডিসি এলাকার অনেক বিল আমরা পাস করে স্টেটে পাঠিয়েছি। এর ভিতরে পুলিশ এক আমরা তৈরি করে পাঠিয়েছি। সবটা আমরা আইন তৈরি করেছি, রুলস আমরা তৈরি করেছি, কিন্তু টাকার অভাবে আমরা রিক্রুট করতে পারছি না। 12,000 পোস্ট ভ্যাকেন্ট পড়ে আছে, সেখানে টাকার অভাবে সেটা রিক্রুট করতে পারছি না। অনেক বেকার, তার বয়স উত্তীর্ণ হয়ে গেছে। এই অবস্থায় যদি চলতে থাকে, আগামী দিন ত্রিপুরায় কি হবে, ওই বেকার যুবকের ভবিষ্যৎ কি হবে, তা নিশ্চয়ই আপনারা জানেন। এডিসি এলাকার 65% প্রায় গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট থেকে ডেপুটেশনে, 35% হলো আপনার নিজস্ব কর্মচারী। তো বাজেটের যে সমস্ত টাকা এডিসির জন্য সংস্থান রাখা হয়েছে, তা তো আমি আগেই বলেছি, তা আমাদের বেতন ভাতা এবং পেনশন ভাতা দিতে খরচ হয়ে যায়।
তৃতীয় এডিসি এলাকায় 1182 কিলোমিটার রাস্তা আছে, তার জন্য এখানে টাকা স্যাংশন করা হয়েছে 5 কোটি টাকা। 1 কিলোমিটার রাস্তা যদি এটা মেটালিং কার্পেটিং করতে হয় 1 কোটি টাকার উপর চলে যায়, তাহলে এই 5 কোটি টাকায় আমরা 5 কিলোমিটার করতে পারবো। বাকি 1182 কোটি থেকে 82 কিলোমিটার থেকে 5 কিলোমিটার যদি বাদ দেয়, আর বাকি রাস্তা কি হবে? এইভাবে আমি বলবো আগরতলায় যেটা মিউনিসিপ্যাল কাউন্সিলে যে বাজেট তার থেকে অনেক কম, অনেক কম, অর্ধেকের কম। এইভাবে এডিসি আজকে 40 বছর হয়েছে। সেই জন্য এডিসি এলাকায় আমরা যারা তিপ্রাসা, যাদেরকে উপজাতি, অনেকে বলে জনজাতি, অনেকে বলে গিরিবাসী, এইভাবে আখ্যায়িত করে যাদের বসবাস করছে তাদের ভাগ্য ফিরবে না। মাননীয় ডেপুটি স্পিকার স্যার, আমাদের ককবরকে একটা প্রবাদ আছে, যেসপন মাইমান্দি যেসপন খুলমান্দি আর গোনাক বুড়া নবুরা। এখানে বাজেট 27,654 কোটি হলে কি হবে? এডিসির ভাগ্য কিছুই হয়নি। তিপ্রাসদের উন্নয়নের জন্য এই বাজেটে 1000 কোটি টাকা পর্যন্ত এডিসি এলাকার জন্য হয়নি। এইভাবে যদি থাকে তিপ্রাসারা আগামী দিন কোথায় যাবে, তাদের ভবিষ্যৎ কি হবে আপনি চিন্তা করে দেখুন। তাই এই বাজেটকে আমরা সমর্থন করতে পারছি না। আমরা এর জন্যে এই বঞ্চনা, এই অবহেলা জন্য আমরা ভারতের সংবিধানে আর্টিকেল 2(3) অনুসারে আমরা গ্রেটার টিপ্রাল্যান্ড চাচ্ছি, সেপারেট স্টেট চাচ্ছি। আমাদের একজন মাননীয় বিধায়ক প্রমোদ রিয়াং বলেছেন, আপনারা কি ভারতের সংবিধানের কনস্টিটিউশন সলিউশন চান না গ্রেটার টিপ্রাল্যান্ড চান? আমি বলবো আমরা কনস্টিটিউশন সলিউশনে চাই, কারণ ভারতের সংবিধানের আর্টিকেল 2 এবং 3 অনুসারে গ্রেটার টিপ্রাল্যান্ড হবে। সুতরাং আমরা সংবিধানের মাধ্যমে আমাদের সমস্যাটা সমাধান করতে চাই। আমি ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের যে এটা এখানে 67 নম্বর ইয়েতে বলা হয়েছে ত্রিপুরার এসটি ডেভেলপমেন্ট কোঅপারেটিভ কর্পোরেশন লিমিটেডের পক্ষ থেকে 539 জন জনজাতি যুবক যুবতীকে সশর্তে ঋণ এবং 13 জন জনজাতি ছাত্রছাত্রীকে শিক্ষা ঋণ প্রদান করা হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে যে টোটাল 552 জনকে যে ঋণটা দেওয়া হয়েছে, এটা কোন অর্থবর্ষে তাদেরকে দেওয়া হয়েছে এবং কত টাকা করে ঋণ দেওয়া হয়েছে তার এখানে উল্লেখ নেই। তার কোনো স্পষ্ট এখানে উল্লেখ নেই। এটা কত কোটি টাকা দেওয়া হয়েছে তারও কোনো উল্লেখ নেই। এসটি বেকার যুবক যুবতীর সংখ্যা প্রায় আজকে 60,000-এর উপর হতে পারে। তাদের চাকরি দেওয়ার জন্য এই বাজেটে একটি কথাও উল্লেখ নেই। ওই বেকার জনজাতি যুবক যুবতীরা কি করবে তার এখানে এই বাজেটে কোনো দিশা নেই। সেই জন্য অনেকে বলছে এই বাজেট দিশাহীন। এখানে সিরিয়াল 70-তে বলা হয়েছে, আমি খুব আনন্দের সহিত ঘোষণা করছি যে স্থায়ী জীবিকা অর্জনের সুযোগ এবং পরিকাঠামোর উন্নয়নের মাধ্যমে ত্রিপুরাতে জনজাতিদের জীবনের মান উন্নয়নের জন্য বিশ্ব ব্যাংক ত্রিপুরা রুরাল ইকোনমিক্স গ্রোথ অ্যান্ড সার্ভিস ডেলিভারি প্রজেক্ট প্রকল্পের জন্য 1435 কোটি টাকা 175 মিলিয়ন মার্কিন ডলার মঞ্জুর করেছে। এই প্রকল্প আগামী কয়েক মাসের মধ্যে শুরু হবে। এরকম আমরা অনেক গল্প শুনেছি মাননীয় ডেপুটি স্পিকার স্যার। এর আগে আমরা 1300 কোটি টাকার গল্প শুনেছি উপজাতি এলাকা উন্নয়নের জন্য। আমরা শুনেছি এখানে হাই পাওয়ার কমিটির মাধ্যমে তিপ্রাসা এলাকা উন্নতির জন্য। আমি আপনাকে একটা কথা বলবো, ল ডিপার্টমেন্টে
টোটাল পিপি এডিশনাল পিপি অ্যাসিস্ট্যান্ট পিপি 112 জন আছে, সেখানে মাত্র এসটি 6 জন। যদি আমরা 100% রোস্টার অনুসারে যদি আমরা দেওয়া হয় তাহলে আমরা 34 জন পাওয়ার কথা পাইনি। এটা হলো বঞ্চনা, এটা হলো অবহেলা, এটা রেকর্ড আছে। এরকম 70 এখানে অনেক এরকম অনেক আমরা শুনে আছি। 2018 থেকে 2022 পর্যন্ত কিছুই হয়নি, এরকম আমরা অনেক গল্প শুনেছি। 1300 কোটি টাকার গল্প আমরা শুনেছি। এটা আশ্বাস ছাড়া আর কিছুই হবে না। এই যে আজকে এখানে যে 70 নম্বর ইয়েতে যেটা বলছেন, এটাও আমরা বিশ্বাস করতে পারছি না, বিশ্বস্ত হতে পারছি না মাননীয় স্পিকার সাহেব। এরকম আমি আরেকটা এডুকেশনের ব্যাপারে আমি তুলে ধরবো আপনার কাছে। এখানে 16 নম্বরে আছে পিএম শ্রী স্কিমে মাধ্যমে প্রতিটি ব্লকে একটি করে মডেল স্কুল স্থাপনের প্রস্তাব রাখছি। 2023-24 অর্থ বছরে বাজেট বিদ্যালয় নির্মাণের জন্য আমি 50 কোটি টাকা ব্যয়ের বরাদ্দ রেখেছি। পিএম শ্রীটা একটা নতুন স্কিম হতে পারে, আমি এখানেই শুনেছি, কিন্তু বিদ্যাজ্যোতি এটা পুরানো একটা স্কিম। আমার রামচন্দ্রঘাট 24 রামচন্দ্রঘাটে পদ্মবিল ব্লকের অধীনে কিন্তু বিদ্যাজ্যোতি স্কুল নেই, ব্লকের অধীনে এখন নেই। ওই কাঞ্চনপুরে 4টা হয়েছে, ওই পেশারথলে হয়েছে, অনেক বগল বাজে এখন শুনেছে আমাকে। কিন্তু উনি একবার পদ্মবিল ব্লকে আসুন, দেখে যান, আপনার তথ্য আছে কিনা দেখুন, গাতিয়ে দেখুন, আপনারা খুলে দেখুন। ব্লক রামচন্দ্রঘাট বিধানসভা ভিত্তিক বলছি আমি এরকম ভাবে তো ব্লক না বলছেন বলে বলছি। আপনি বলতে চাইছেন বীরচন্দ্রপুর হায়ার সেকেন্ডারি স্কুল খোয়াই 24 রামচন্দ্রঘাট নামটা বলে দিলাম। এই স্কুলটা আপনি যে খবর নেবেন বিদ্যাজ্যোতি স্কুল না, এটা তো খোয়াই ব্লকের অধীনে। আরে অ্যাসেম্বলি আমি তো অ্যাসেম্বলি বলছি, অ্যাসেম্বলিতে হয়, ব্লকে হয় না। তারপর ঠিক আছে এখানে 19 নম্বরে আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে পিএম শ্রী এবং বিদ্যাজ্যোতি প্রকল্পে ৬৬টি সরকারি বিদ্যালয়কে আধুনিকরণ করা হবে। ত্রিপুরার শিক্ষার পরিকাঠামো উন্নয়নের জন্য আগামী 5 বছরে 2000 কোটি টাকা খরচ করা হবে। আধুনিকীকরণ করাটা খুব ভালো, এর জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। 2000 কোটি টাকা খরচ হবে, খুব আনন্দের বিষয়। কিন্তু আমার খোয়াই পদ্মবিল ব্লকের অধীনে বিদ্যাজ্যোতি স্কুল, যেটা স্কুল এখন এটা শেষ হয়নি মনে হয়। তবে আমি বলবো মাননীয় চিফ মিনিস্টারকে আমি একটা লেটার দিয়েছিলাম। বাইজালবাড়ি স্কুলটা 2017-তে পুড়ে গিয়েছিল, খুব করুণ অবস্থায়। আমার জীবনে আমি ওইখানে বিদায় হওয়ার পর এরকম স্কুল আমি কখনো দেখিনি, এত বিশ্রী, এত নোংরা, জানালা কাজ কিচ্ছু নেই। আমি নেতাজি স্কুলে পড়েছিলাম, আমি নেতাজি স্কুলে পড়াশোনা করেছি, তারপর উমাকান্তে, তারপরে কলকাতার ইউনিভার্সিটি আন্ডারে ত্রিপুরার ইয়েতে পড়াশোনা করেছি। এই বাজেটের 26-এ বলা হয়েছে আমি 40 কোটি টাকা ব্যয়ে নেতাজি সুভাষ বিদ্যালয়ে ও 77 কোটি টাকা ব্যয়ে মহারাজা বীর বিক্রম কলেজের নতুন সায়েন্স বিল্ডিং এবং 10 কোটি টাকা ব্যয়ে আগরতলা কুঞ্জবন স্থিত ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডি অফ এডুকেশন এর প্রাতিষ্ঠানিক এবং প্রশাসনিক ভবন নির্মাণের প্রস্তাব রাখছি। আমি খুবই আনন্দিত এটা করার জন্য, এবং স্কুলটা উন্নতি হোক এটা আমি চাই। কিন্তু যে স্কুল হাইওয়ের উপর, সেই বাইজালবাড়ি স্কুলটা মেরামতের জন্য আজ পর্যন্ত বরাদ্দ করা হয়নি, খুবই দুঃখের বিষয়। আমি চিঠি দিয়েছি এবং এই বাজেটে আমি আশা করেছিলাম যে স্কুলটা একটা বিল্ডিং করা হোক, ভালো একটা বিল্ডিং হোক, প্রথমে মেরামত করা হোক, পড়াশোনার করার মতন পরিবেশটা সেখানে সৃষ্টি হোক এবং একটা নতুন বিল্ডিং সেখানে হোক, সেটা আমি চেয়েছিলাম। কিন্তু এই বাজেটে সেটা উল্লেখ করা হয়নি। মাননীয় ডেপুটি স্পিকার স্যার, 10,323-এর কথা আমি একটু উল্লেখ করব। আজকে গ্রাম পাহাড়ে শিক্ষকের যে অভাব, সাবজেক্ট টিচারের যে অভাব, তা বলে শেষ করা যায় না। আমি সত্য একটা উদাহরণ বলি। আমপুরা SSC স্কুল, ক্লাস 12 স্কুল, একজন ইংলিশ মিডিয়াম টিচার ছিল,
ওনাকে ডেপুটেশনে এখন ডিএম অফিসে নিয়ে গেছে। কোথায় রাখা হয়েছে? সেখানে আধার কার্ডের কাজ করার জন্য ওনাকে নিয়ে গেছে। ওখানে হেডমিস্ট্রেস আমার সঙ্গে দেখা করলেন, সাগরিকা দেববর্মা, উনি আগরতলার বাসিন্দা। উনি বলেন, স্যার আমার স্কুলে তো একজন ইংলিশ টিচার ছিল, ওনাকে ওই ডিএম অফিসে নিয়ে গেছে, এখন আমার স্কুলে কোনো টিচার নাই, ইংলিশ টিচার নাই, আমি কি করে চলবো? ঠিক সেমনি রতনপুর হায়ার সেকেন্ডারি স্কুলে সেখানে হেডমাস্টার নাই, চলতে পারে না, স্কুলটা ভালোভাবে চলছে না, খুব অবস্থায়। রেগা দিয়ে আমি ছাপা করে এসেছি, সেটা স্কুলগুলি এত ময়লা ছিল, আমি রেগা দিয়ে ওইখানে যে বিএসসি চেয়ারম্যানকে অনুরোধ করেছে, আপনি রেগা দিয়ে স্কুলটা একটু ময়লা তৈলাগুলো একটু ফেলে দিন। কি বিবর্ষ অবস্থা আমি যখন ভিজিটে যাই। এইভাবে আমার বিধানসভা কেন্দ্রে 6টি হায়ার সেকেন্ডারি স্কুল আছে। সেটা হইল বীরেন্দ্রনগর, যেটা হাটকাতা, রতনপুর, আমপুরা, বাইজালবাড়ি, তারপরে বড় ময়দান, তারপরে গোরাঙ্গতিলা। তো এই 6টা হায়ার সেকেন্ডারি স্কুলকে নিয়ে যাতে ওই ছাত্ররা এখন খোয়াই কলেজে গিয়ে পড়াশোনা করতে হয়, আমি দাবি করেছিলাম। আমি প্রশ্ন দিয়েছি, এবার বিধানসভাতে আমার প্রশ্নটা উত্থাপন করার আমি সুযোগ পাইনি, কিন্তু আমি উত্তর পেয়েছি। সেখানে যে রামচন্দ্রঘাট এলাকায় একটা কলেজ খোলার জন্য সরকারের কোনো পরিকল্পনা নাই। এটা কি বঞ্চনা না? এটা কি তিপ্রাসা এলাকা বলে অবহেলা করা হলো না? এর জন্য তো আমরা ভারতের সংবিধানের ভিতরে আমরা গ্রেটার টিপ্রাল্যান্ড চাচ্ছি, দাবি করছি। আর আমাদের প্রিয় ভাই এই যে শম্ভুলাল চাকমা, উনি বলেছেন গ্রেটার টিপ্রাল্যান্ড কোনো দিন পাবে না। আমরা তো শম্ভুলার কাছে গ্রেটার টিপ্রাল্যান্ড দাবি করিনি, বা ত্রিপুরা গভর্নমেন্টের কাছে দাবি করিনি, আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে দাবি করেছি। সুতরাং এগুলি বলে হাসির টিটকারি করে কোনো লাভ নাই। আর একটা মজার কথা, আমরা 6 মাসের জন্য এডিসির বাবা পেয়েছিলাম স্যার, 6 মাসের জন্য। এখন উনি এডিসির বাবা নাই, কিন্তু এডিসি বাবা পেয়েও আমরা এডিসিকে উন্নতি করতে পারলাম না। এডিসি বাবা পেয়েও আমাদের বাজেটটা ওই পরিমাণে আছে, আর বৃদ্ধি হয়নি। এখন এডিসি বাবা নাই। তারপর আমি ইনফরমেশন অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স সম্পর্কে একটু বলবো। ওইখানে আমি একটু বলবো ইনফরমেশন ইয়েতে 124 নম্বরে বলা হয়েছে, সরকারের কার্যক্রম প্রসারের জন্য সারা রাজ্যে 15টি স্থানে ইলেকট্রনিক্স ডিসপ্লে বোর্ড স্থাপন করা হয়েছে। কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট এর সহায়তায় ত্রিপুরা ফিল্ম টেলিভিশন ইনস্টিটিউট স্থাপন করা হয়েছে এবং প্রথম বেচের ছাত্রছাত্রীরা কোর্স সমাপ্ত করে সার্টিফিকেট লাভ করেছেন। খুব ভালো কথা, আমি এটাকে ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু আমাদের এডিসি হেডকোয়ার্টারে এই সরকারের যে কার্যক্রম পরিচালনার জন্য একটি বোর্ডও লাগানো হয়নি। এটা সবটা এডিসির বাইরে মনে হয় লাগানো হয়েছে, এডিসি হেডকোয়ার্টারে একটু লাগানো হয়নি। কেন এডিসি হেডকোয়ার্টারে একটু সরকারি কার্যক্রম এই যে প্রচারের জন্য কেন লাগানো হইল না, সেটা বুঝতে পারলাম না মাননীয় ডেপুটি স্পিকার স্যার। আমি আরও একটা কথা উল্লেখ করতে চাই, সোশ্যাল মিডিয়া ইউটিউব এখন খুব জনপ্রিয়। রাজ্যের বাংলা এবং ককবরকে অনেক সোশ্যাল মিডিয়া এখন প্রচার করছে। টেলিভিশন এখন গ্রাম পাহাড়ে কেউ দেখে না, সবাই মোবাইলে ইউটিউব, ওটা নাহলে ফেসবুক, এটা দেখছে। আমি আপনার মাধ্যমে স্যার সবাইকে আপনি ট্রেজারি বেঞ্চে 30 মিনিটের উপর দেন, 35 মিনিট দেন, 40 মিনিটে দিচ্ছেন বলেন। আমি তো আপনারা ইয়ে দিলাম, আমাকে ইয়ে করবেন না স্যার। তারপর ককবরক যে মিডিয়া, যে পপুলার ইউটিউব চ্যানেলগুলিকে যারা 50,000 সাবস্ক্রিপশন হয়ে গেছে, অন্তত তাদেরকে সরকারি তরফ থেকে একটু সাহায্য সহযোগিতা করার জন্য
আমি আপনার মাধ্যমে সরকারের নিকট দাবি জানাচ্ছি। আরেকটা হচ্ছে স্যার, এখানে এই রাজ্যে স্বীকৃত অনেক সাংবাদিক আছে, সে তিপ্রাসা হইতে পারে, সে বাঙালি হইতে পারে, সে অন্যান্য জনগোষ্ঠীর হইতে পারে, যারা স্বীকৃত যারা সাংবাদিক আছে তাদের জন্য অন্তত একটা বাতা ব্যবস্থা যদি করা যায়, তাহলে অন্তত সাংবাদিকরা তাদের একটু পরিবার পরিচালনা করার জন্য ওনারা করতে পারেন। সেই বিষয়টাও যদি সরকার আপনার মাধ্যমে আমি জানাচ্ছি, দাবি জানাচ্ছি, তাদের জন্য একটা ব্যবস্থা করা হোক। কারণ তারা অনেক কষ্ট করে গ্রাম পাহাড় থেকে শুরু করে শহরে মানুষের সমস্যা, মানুষের দুঃখের কষ্টের কথা তারা পত্রিকায় তুলে ধরেন, বিভিন্ন সামাজিক মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা তুলে ধরেন। তাদের জন্য একটু যদি বিবেচনা করা যায় তাহলে খুব উপকৃত হবে বলে আমি মনে করি। আমি হেলথ সার্ভিসের মানে স্বাস্থ্য পরিষেবার সম্পর্কেও কিছু বলতে চাই। স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে এবার বাজেটে খুব ভালো হয়েছে। তো 2023-24 অর্থ বছরে 38 নম্বরে বলা হয়েছে উত্তর দলা এবং গোমতী জেলায় বুড়ো পুনর্বাসন 11টি হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার নির্মাণ করা হবে। 2023-24 অর্থ বছর মহারানী, মধুপুর এবং বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলিকে পিএসসি কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্র থেকে সিএসসি উন্নতি করা হবে। মাননীয় ডেপুটি স্পিকার স্যার, আমি মাননীয় স্বাস্থ্য দপ্তরের ভারপ্রাপ্ত তথা মুখ্যমন্ত্রী মহোদয়কে একটা চিঠি দিয়েছিলাম। আমার বিধানসভা কেন্দ্রে 3টা পিএসসি আছে, এটা হইল রতনপুর, একটা হইল বাইজালবাড়ি, আর একটা হইল আমপুরা পিএসসি। কিন্তু এবার বাজেটে আমি আশা করেছিলাম, আমি ওনার সঙ্গে দেখা করে আমি চিঠিটা দিয়েছিলাম, কিন্তু এবার যে বাজেটে আমার রামচন্দ্রঘাটের জন্য কিছু উল্লেখ করা হইল না। এটা তিপ্রাসা এলাকা বলে এই বঞ্চনা কিনা বা এই অবহেলা করা হয়েছে কিনা আমি এটা জানি না। এবং আমি বলেছিলাম যে সারা ত্রিপুরা এর আগে বিধানসভায় আরও 2টা জায়গায় ট্রমা সেন্টার, একটা হইল ধর্মনগরে আর একটা মনে হয় সাউথে, ওইটা ট্রমা সেন্টার, সেখানে আমি এডিসি হেডকোয়ার্টারে একটা ট্রমা সেন্টার খোলার জন্য আমি দাবি জানিয়েছিলাম। কিন্তু এবার যে বাজেটে এখানে ট্রমা সেন্টার খোলার জন্য এখানে কিছু করে না। 39 নম্বর আছে, এখানে নিত্যবাজার এবং দুর্গাবাড়িতে 2টি নতুন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নির্মাণ এবং আনন্দনগর, বামতিয়া, তৈবান্দাল, দয়রামপাড়া এবং নিহার নগরে 5টি নতুন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র উদ্বোধন করা হবে। 2023-24 অর্থ বছরে ধর্মনগর উত্তর জেলা হাসপাতালে ট্রমা কেয়ার সেন্টার চালু করা হবে। কিন্তু এখানে ওই যে আমি যেটা বলেছিলাম এডিসি হেডকোয়ার্টারে ট্রমা সেন্টার খোলার জন্য এখানে কিছু কথা উল্লেখ করা হইল না, বরাদ্দও মনে হয় নেই। তাই আমি বন বিভাগের সম্পর্কেও একটু বলতে চাই, ফরেস্ট ডিপার্টমেন্ট সম্পর্কে। ফরেস্ট ডিপার্টমেন্ট সম্পর্কে আমি বলবো, আমি শুনেছি যে বিশেষ করে এডিসি এলাকায় জায়গা প্রজেক্ট কোটি কোটি টাকা খরচ করে পিছিয়ে পড়া জনজাতিদের বা উপজাতিদের আর্থিক উন্নয়নের জন্য অনেক প্রজেক্ট হয়েছে। আমি পদ্মবিল রেঞ্জ অফিসে মাধ্যমে খোয়াই এসডিএফওকে একটি চিঠি দিয়েছিলাম। আমার রামচন্দ্রঘাট এলাকায় তথা পদ্মবিল রেঞ্জের অধীনে জায়গা প্রজেক্ট কোথায় কোথায় হয়েছে এবং সাকসেসফুল জায়গা প্রজেক্ট কোথায় আছে তার একটা তথ্য দেওয়ার জন্য। 3 মাস অতিক্রান্ত হয়ে গেল। ওই দিন ব্লকে রিভিউ মিটিং হলো, তারপরে ডিএমএ ডিসার মিটিংয়ে আমি উল্লেখ করেছিলাম, কিন্তু আজ পর্যন্ত আমি তথ্য পাইনি।
সুতরাং এই জায়গা প্রজেক্টের নামে কি হয়েছে সেটা আমি আপনার মাধ্যমে জানতে চাই যে সারা ত্রিপুরায় জায়গা অনেক প্রজেক্ট হয়েছে তিপ্রাসা এলাকাতে, এই জায়গা প্রজেক্টগুলি কি অবস্থায় আছে বা এর মাধ্যমে এডিসি এলাকা তিপ্রাসারা কতটুকু উপকৃত হয়েছে তা আমি জানতে চাই আপনার মাধ্যমে। এবং দায়িত্বপ্রাপ্ত মাননীয় ভারপ্রাপ্ত মন্ত্রী বা তথা মুখ্যমন্ত্রী মহোদয়ের নিকট আমি জানতে চাই জায়গা প্রজেক্টের অবস্থাটা যদি সারা ত্রিপুরার সঙ্গে আমার রামচন্দ্রঘাট এলাকায়, আমার রামচন্দ্রঘাটটা বড়মুড়ার পাহাড়ের নিচে অনেক জায়গা প্রজেক্ট হয়েছে বলে আমি শুনেছি, কিন্তু আমি ঘুরে দেখলাম গত নির্বাচনের পর থেকে আমি ঘুরছি, কিন্তু আমি কোথাও জায়গা প্রজেক্টের তেমন কিছু দেখিনি। কোথাও 2-3টা বাস লাগানো আর কোথাও কিছু কলা গাছ, এছাড়া আমি আর কিছু দেখিনি। তাছাড়া যে পাট্টা দেওয়া হয়েছে এই পাট্টা নিয়েও আমার এলাকাতে সাংঘাতিক ঝগড়া। পাট্টা দেওয়া হয়েছে, কাগজ আছে, ডিমার্কেশন নেই, কার জমি কোন দিকে এই নিয়ে ঝগড়া, এটা আমার এটা আমার, এই বিষয়ে অনেক কিছু করা হয়েছে, কিন্তু এটা আজ পর্যন্ত সমাধান হয়নি। শুধু আমার এলাকা না, সারা ত্রিপুরা এই পাট্টার যে ডিমার্কেশন যে করে দেওয়া হয়নি, এটা হচ্ছে। সুতরাং আমি আপনার মাধ্যমে অনুরোধ করব যে এই পাট্টা দেওয়ার যে ডিমার্কেশনটা এটা অবিলম্বে একটা সমস্যা সমাধান করে যদি দেওয়া যায় তাহলে খুবই ভালো হবে। আরেকটা সমস্যা হচ্ছে আমার এলাকাতে স্বাস্থ্য বিভাগের 2টা সাব সেন্টার এখনো উদ্বোধন করতে পারেনি, 2টাই অনেক আগে এটা হয়েছে। সেটার কারণটা কি, এটা বামফ্রন্ট আমলে এটা জমি নিয়েছিল চাকরি দেব বলে, কিন্তু তাদের ওই পরিবার যারা জমি দিয়েছিল তারা চাকরি পায়নি, সেজন্য তালা দিয়ে রাখছে, আমরা খুলতে পারিনি। আমি নিজে কথা বলেছি এবং আমার কাছেও দরখাস্ত পড়েছে এটা একটা সমাধান করে দেওয়ার জন্য। সুতরাং এটাও একটা সমাধান করা উচিত যে এইভাবে একটা দীর্ঘদিন একটা বিল্ডিং পড়ে আছে উপস্বাস্থ্য কেন্দ্রে, সেটা এটা এমন চলতে পারে না। এরকম একটা গাঁও ভিলেজ কমিটির একটা অফিসও এরকম, আমপুরার যেটা পাওয়ার স্টেশন 2 কানি জমি দিয়েছে, ওর পরিবারকে চাকরি দেওয়ার কথা ছিল, সেটা দেওয়া হয়নি স্যার। ওই পরিবারও আমাকে করেছে, বলছে আমি 2 কানি জায়গা দিয়েছি, তো আমার একটা পরিবার চাকরি পাওয়ার কথা, আমি কিছুদিন পরে তালা দিয়ে দেবো। আমি বিনয়ের সঙ্গে অনুরোধ করছি আপনি এটা করবেন না, আমার এলাকাতে অন্ধকার হয়ে যাবে। এটাও একটা সমাধান চাই আমি। আমি আরেকটা মাননীয় সদস্য স্যার, আমি তো নতুন স্যার, একটু বলতে চাই আপনার মাঝে, একটু বলতে চাই, একটু সুযোগ দেন না স্যার, একটু বলতে দেন স্যার। আর অনেক টাইম হয়ে গেছে, কথা বলি, সবাইরই বলতে হবে না, আরো আছে স্যার। আমি আরো 9 জন আছে মাননীয় মুখ্যমন্ত্রী সহ। স্যার আমি যদি এইভাবে সবাই আমরা আধা ঘন্টা নিয়ে আমরা আলোচনা করি তাহলে রাত 10টা শেষ হবে না স্যার। এই যে প্রতি বছর বাজেটের কলেবর বাড়লেও অনেক কাজ অধারা রয়ে গেছে, ওইটাই আমি একটু তুলে ধরবো স্যার। এখানে 2021-22 অর্থ বছরে টেকসই উন্নয়নে জোর দেওয়ার কথা বলা হয়েছিল। 15,000 হেক্টর জমিতে অর্গানিক কৃষি, 10টি নতুন বায়োগ্রাম গড়ে তোলা, শিশুদের বিজ্ঞান মনস্ক গড়ে তোলার জন্য 10টি ভ্রাম্যমাণ তারামণ্ডল চালু করা, ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের সহযোগিতায় পুষ্পবন্ত প্লেসের ন্যাশনাল মডার্ন আর্ট গ্যালারি স্থাপন করা, মুখ্যমন্ত্রী মডেল ভিলেজ স্কিম, বোমাইতে ত্রিপুরা ভবন নির্মাণ, সব অফিসকে এক ছাদে তলায় আনার জন্য নতুন অফিস বাড়ি নির্মাণ, পুলিশ হেডকোয়ার্টার নির্মাণ, এই কতগুলা করা হয়েছে। কিন্তু গত অর্থ বছরে কি হয়েছে তার কোনো বিস্তারিত আমরা জানতে পারলাম না। আমার এলাকায় উপেন্দ্রনগর একটা মুখ্যমন্ত্রী মডেল ভিলেজ আছে, আমি বিনয়ের সঙ্গে অনুরোধ করব একবার ভিজিট করে দেখুন স্যার। সেই উপেন্দ্রনগর মডেল ভিলেজ, মুখ্যমন্ত্রীর মডেল ভিলেজটা আপনি দেখুন ওটা কি অবস্থায় পড়ে আছে। সুতরাং আমি পরিশেষে বলবো
যে এই বঞ্চনা, এই অবহেলার কারণে আজকে এই যে 68% যে এলাকাটা আছে তাকে নিয়ে আমরা একটা ভারতের সংবিধানের আর্টিকেল 2 এবং 3 অনুসারে আমরা গ্রেটার টিপ্রাল্যান্ড চাচ্ছি। গ্রেটার টিপ্রাল্যান্ড আমি তো বলে দিচ্ছি যে এডিসি এলাকাকে নিয়ে, আপনি তো এডিসির বাবা ছিলেন, আপনি তো জানার উচিত ছিল। ওই আরেকজন টিপ্রাল্যান্ড দাবিদার ওই বসে আছে এখানে চুপ করে, টিপ্রাল্যান্ডের দাবিদার রঞ্জিত বাবু, বসে আছে। আপনারা তো একবার বলছেন বাংলাদেশ কোথায় থেকে সীমানা করবে, একবার বলছেন আপনারা আগরতলা, কোনটা আপনারা আগে ঠিক করুন। আমরা 14 বছরে আসি, আমরা এখন 14 বছরে আসি, আপনি মাত্র 2 বছর আবু, 2 বছর শিশু। আপনি যখন 14 বছর হবেন তখন আপনি ওই পার্টি ছেড়ে চলে যাবেন, বুঝছেন? আপনারা সীমানা আগে ঠিক করুন, আপনারা আগে নিজের মধ্যে ঠিক করুন। আমরা 14 বছর আসি, আপনি যখন 14 বছরে যাবেন আপনাকে খুঁজে পাওয়া যাবে না, বুঝছেন? আমরা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীকে বিশ্বাস করি। নরেন্দ্র ভাই মোদী একমাত্র জনজাতি কল্যাণের সমস্যা সমাধান করতে পারবে। এই আপনারা সিপিএম নেতারা কোনোদিনের সমস্যা সমাধান করতে পারবেন না, এই 3 জন বিধায়করা কোনোদিনের সমস্যা সমাধান করতে পারবেন না। যতক্ষণ পর্যন্ত আপনি আমাদের সঙ্গে ট্রেজারি বেঞ্চে যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত আমাদের জনজাতির সমস্যার সমাধান হবে না, বুঝছেন? আপনার ম্যাপটা আগে ঠিক করুন, আপনার এরিয়াটা ঠিক করুন। আপনি 14 বছর হবেন তখন আপনাকে খুঁজে পাওয়া যাবে না, বুঝছেন? আমরা আসি, বিজেপির সঙ্গে আসি। 2018-তে আমরা বিজেপি অ্যালায়েন্সে আছি, একমাত্র এই সিপিএম এর কারণে আমরা আলাদা রাজ্য দাবি করছি, বুঝছেন? একমাত্র এই সিপিএম এর কারণে। কিন্তু আপনারা আজকে এই সিপিএম কে মদত দিয়ে বিজেপি আইপি থেকে রুখা যাবে না ত্রিপুরা রাজ্যের মধ্যে। আগামী দিনে আপনারা বিদায় হবেন, জনগণ আপনাকে বিচার করবেন, জনগণ আপনার সঙ্গে আপনাকে নিষেধ করবেন যতক্ষণ পর্যন্ত আপনারা বুঝছেন? আপনারা সঙ্গে থাকবে না জনগণ, আপনারা সঙ্গে থাকবে না জনগণ। আপনি যখন 14 বছর হবেন আপনাকে খুঁজে পাওয়া যাবে না। আমরা 14 বছর আসি, এনসি দেববর্মার নেতৃত্বে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয় নেতৃত্বে আমরা কোনোদিনে এই সিপিএম এর বোল্ড রাজনীতির কারণে আজকে আলাদা রাজ্যে দাবি উঠেছি। সিপিএম এর বোল্ড রাজনীতির কারণে আজকে কি বলে সিপিএমরা বলছে যে এডিসি গঠন করার সময় ওনারা নাকি এডিসি গঠন করেছে। আমরা কোনোদিন স্বীকার করবো না। আমাদের পার্টিতে এখনো আমাদের চেয়ারম্যান আছে হরিনাথ দেববর্মা। হরিনাথ দেববর্মা যখন শিক্ষিতদের জন্য দাবি করেছেন, আপনি এই সিপিএম কে সমর্থন করেছেন, তখন আপনি শিক্ষিতদের জন্য বিরোধিতা করেছেন। সেটা আজকে দীপঙ্কর বাবু বলেছে, দীপঙ্কর বাবুকে আপনি সমর্থন করছেন। আমরা কোনোদিন ত্রিপুরার ইতিহাসকে আমরা ক্ষমা করতে চাই না, মানুষকে কোনোদিন ভুল করতে দিতে চাই না। আপনারা সিপিএম কে সমর্থন করে আপনারা পথ হারিয়ে যাবে, আপনারা সমর্থন করবে সিপিএম এর লগে, আপনারা হারিয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত চিরাচিরি করবেন কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আপনারা প্রয়োজনে কিচ্ছু হবে না। এই সিপিএম কোনোদিন আপনার দাবি পূরণ করবে না। এই 3 জন বিধায়ক কংগ্রেস কোনোদিন আপনার দাবি পূরণ করবে না। দাবি পূরণ করবে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়, ভারতবর্ষের জনকল্যাণ প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী একমাত্র জনজাতিদের জন্য সমস্যার সমাধান করবে, বুঝছেন? আপনারা যতই চিল্লান কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। একবার এলাকা জল নাই, একবার এলাকা ফ্যান নাই, একবার এলাকা রাস্তা নাই, আবার গ্রেটার টিপ্রাল্যান্ড, একবার করবে এডিসি এরিয়া, একবার করবে আগরতলা এরিয়া, একবার করবে বাংলাদেশ এরিয়া। মানুষকে বোকা বানানো কোনো দিনে আর মানুষ কোনো দিনে তোমাদেরকে সহযোগিতা দেবে না। যতই ষড়যন্ত্র করি না কিচ্ছু পাবে না। মাত্র 2 বছর আপনার বয়স, মাত্র 2 বছর, আমার মতো 14 বছর হোক, তারপরে আপনার চেহারা গুলো দেখা যাবে, তারপরে আপনার চেহারা দেখা যাবে, বুঝছেন? কিচ্ছু হবে না। মাননীয় স্পিকার স্যার, শেষ করেন, আমরা অনেক টাইম নিতে, শেষ করেন প্লিজ, শেষ করেন 1 মিনিটের মধ্যে শেষ করেন। মাননীয় স্পিকার স্যার, আমরা 14 বছর করে আইছি, 14 বছর, তোমরা মাত্র 2 বছর, 10 বছর আগে ক্রস করো, তারপরে বুঝবো। একটা সিটি মানে একটা অবস্থা, সে নিয়ে কি ত্রিপুরাল্যান্ড থাকবে,
আচ্ছা নির্লজ্জ নির্লজ্জ একটা সিট সিমিসি মারো একটা সিট মানুষটা কি বলছে মাননীয় শুনছেন? সদস্য প্লিজ ওটার আদর্শ নাই নির্লজ্জ আছে যদি সাহস থাকতো এই বিধানসভায় Unparliamentary টিপ্রাল্যান্ডের কথা কথা বলবেন বলতো। না। হ্যাঁ, ওটার আপনি সাহস শেষ করেন। নাই। রঞ্জিত এরকম বলেন না। সাহস নাই। ঠিক আছে দিদি আমরা সাহস থেকে 14 বছর হয়েছি আরে সাহস থেকে 14 বছর হয়েছি তোমরা মাত্র 2 বছর নির্লজ্জ একটা লোক একটা নির্লজ্জ একটা লোক এখানে বসে আছে যদি সাহস থাকতো আরে টিপ্রাল্যান্ডের কথা বলতো উনি মাননীয় আরে আপনিও সদস্য, বলেন উনিও বলেছেন এটার সাহস শুনতে থেকে বিধানসভায় বলুন যদি আরে সাহস আপনি থাকে, বলেছেন, আমাদের উনিও বলেছেন, মতন বসুন। বিধানসভায় বলেন তোমাদের মতন আমরা পিছনে গিয়ে বলি না আমরা বিধানসভায় বলছে একবার 5 বছরে একবারও আর ত্রিপুরাল্যান্ডের কথা তুলতে পারেনি আপনি শেষ করেন, আপনার শেষ সুতরাং টাইম, আপনার টাইম শেষ, আপনি শেষ করেন, ফিনিশিং মাননীয় ডেপুটি স্পিকার স্যার প্লিজ শেষ করেন, শেষ আমি করেন, শেষ করেন। যেগুলি আমি ব্যাখ্যা দিয়েছি আমি আমার বক্তব্যের মাধ্যমে এই বাজেটের প্লিজ এই বাজেটটা যে আমাদের মানে ত্রিপুরা সকল অংশের জনগণের যে আশা সেটা পূরণের জন্য এটা এই বাজেটে আমরা দেখছি না এই বাজেট হচ্ছে আশ্বাস বঞ্চনা এবং অবহেলার জন্য তাই এই বাজেটকে আমি সমর্থন করতে পারছি না আপনাকে ধন্যবাদ থ্যাংক ইউ।